তাদেরই খেলাতে, তাদেরই মাঠে ভয়ঙ্কর ভাবে হারিয়ে দিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, টু শব্দটিও করতে পারলো না। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? কর্মকর্তাদেরও ঘাম ছুটে যায়। আর শুধু তাই নয়, চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। উপরওয়ালা যদি কাউরে আসলে তুলতে চায়, দুনিয়ার জমিনের সকল মানুষ মিলা তার ঠ্যাংটা টাইনা হাতে কিছু ময়লা নেওয়া ছাড়া আসলে আর কোনো কিছু কিন্তু আদায় করার সুযোগ থাকে না। কি পরিমাণ যে পজিটিভ একটা জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে আমি বিশ্লেষণটা শুনলেই বুঝতে পারবেন। জামাত ছিল যেন রাজনীতিতে মহাসুখবর। একটু অবাক হবেন শুনলে, এক্সেপশনাল আলোচনা। জামাতের জন্য অসম্ভব অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। খালি চোখে এটা দেখছেন না, আমি আপনাদের চোখ খুলে দেব। জামাতের জন্য সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে। আমরা সেই জন্যই বলছিলাম নৌকার ধানের শীষ, দুই সাপেরই একই বিষ। বিএনপির সুযোগ ছিল জনতার শক্তির উপরে ভরসা করে এই ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে দাঁড়ানো, এই ফ্যাসিস্ট কাঠামোকে বদলায় দেওয়ার, ভেঙে ফেলা। তারা সেটা করলো না, তারা সেটা করেনি, বরং এটাকে শক্তিশালী করলো। তারা আরেকটা বিএনপির অধীনে হাসিনার মতো একটা শাসন চায়, একটা ফ্যাসিস্ট শাসন চায়। এই দুই গণবিরোধী শক্তির হাত থেকে মুক্তি, আমাদের আজাদি, ইনকিলাব জিন্দাবাদ। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। বিএনপি সরকারের আসল রূপ কি ইতিমধ্যেই বেরিয়ে পড়তে শুরু করেছে? দেশে কি আবার নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে যাচ্ছে? আসিফ মাহমুদ থেকে শুরু করে জামায়াত ইসলামী সবাই কেন বারবার জাতিকে সতর্ক করছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আবারও আরেকটি ভুল তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন। আর এবার কোনো বক্তৃতার মঞ্চে নয়, স্বয়ং সংসদের ভিতরে দাঁড়িয়ে তিনি মারাত্মক তথ্য দিয়েছেন, যেটি আসলে মোটেই কামনা। সুপ্রিয় দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের আজকে সারাদিনের যে ঘটনাটি ঘটলো বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন স্থানে, সেটি জানাতে চলেছে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। দর্শক, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং কিছু ভাইরাল টপিক নিয়ে আজকের পুরো ভিডিওটি সাজানো হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ আলোচনাটি চলুন দেখে আসা যাক। একটু অবসর নিতে চাই। দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে। যুদ্ধ করেছিলাম, নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। দর্শক, যে বিশ্বস্ত নাবিক নিজের বুকের পাঁজর ঢাল হিসেবে ব্যবহার করে এক ডুবন্ত এবং বিপর্যস্ত তরীকে ভয়ঙ্কর রাজনৈতিক ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছিলেন, সেই নাবিকই কিনা তরী যখন শান্ত এবং নিরাপদ বন্দরে পৌঁছালো, ঠিক তখনই জাহাজ থেকে চিরতরে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় নাটকীয় এবং আবেগঘন খবর হলো বিএনপির দুঃসময়ের সবচেয়ে বড় কাণ্ডারি, দলের অপ্রতিদ্বন্দ্বী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে চিরতরে অবসরে যাচ্ছেন। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের জাঁতা ফলে পিষ্ট হয়ে যে বিএনপি একসময় খাদের একেবারে কিনারায় গিয়ে দাঁড়িয়েছিল, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ যখন সেই দল ক্ষমতার মসনদে বসেছে, ঠিক এই সুসময়েই রাজনীতিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এখানে প্রথম বিএনপি শুরু করি, তখন বিএনপি কিন্তু ছিলই না বলা যায়। যে মানুষটি জীবনের সবচেয়ে সোনালী সময়গুলো রাজপথে, জেলখানায় আর আদালতের বারান্দায় কাটিয়ে দিয়েছেন, তিনি কেন বিজয়ের এই পরম মুহূর্তে এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? রাজনৈতিক অঙ্গনে এখন জল্পনা কল্পনার ডালপালা মেলেছে। কেউ বলছেন বয়সের ভার, কেউ বলছেন শারীরিক অসুস্থতা, আবার কেউ খুঁজছেন এর পেছনের অন্য কোনো রাজনৈতিক সমীকরণ। শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আজ আমরা আবেগ এবং নিরেট তথ্য দিয়ে বিশ্লেষণ করব ঠিক কি কারণে মির্জা ফখরুল এমন সিদ্ধান্ত নিচ্ছেন, আর তারই বিদায়ে বাংলাদেশের রাজনীতিতে ঠিক কতটা শূন্যতা তৈরি হতে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে এক অভিজাত্য, ভদ্রতা এবং অসীম ধৈর্যের প্রতীক। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। ২০১১ সালের মার্চ মাসে যখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন দলটির উপর দিয়ে বয়ে যাচ্ছিল ঐতিহাসিক সবচেয়ে বড় রাজনৈতিক সুনামি। এরপর ২০১৬ সালের কাউন্সিলের পর থেকে তিনি পূর্ণকালীন মহাসচিব হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেন। স্মরণ করে দেখুন সেই দিনগুলোর কথা, যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে বিএনপি আক্ষরিক অর্থে কোণঠাসা। দলের শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন সাজানো মামলায় গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হলো, দলের শীর্ষ নেতারা যখন দমন পীড়নের শিকার, তখন দেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা, মামলা আর গুম খুমের ভয়ে ঘরছাড়া। ঠিক সেই চরম এবং ভয়াবহ দুঃসময়ে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত পুরো দলকে আঠার মতো সুসংগঠিত করে রেখেছিলেন এই একজন মানুষ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কখনো রাজপথে পুলিশের লাঠি পেটা খেয়েছেন, কখনো ডুকরে কেঁদেছেন সংবাদ সম্মেলনে, আবার কখনো মাসের পর মাস পার করেছেন স্যাঁতসেঁতে জেলখানায়। কিন্তু এক মুহূর্তের জন্য তিনি দলের হাল ছাড়েননি বা মাথা নত করেননি। কিন্তু নিয়তির কি এক অদ্ভুত পরিহাস! জুলাইয়ের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং পালাবদলের পর আজ যখন বিএনপির রাজনীতিতে সুদিন ফিরেছে, তারেক রহমানের নেতৃত্বে দলটি আজ ক্ষমতার মসনদে অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে, ঠিক তখনই এই বর্ষিয়ান নেতা রাজনীতিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি
তার এই অবসরে যাওয়ার অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপির কোটি কোটি নেতাকর্মীর মাঝে এক বিশাল শূন্যতা এবং আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবাই একটি প্রশ্নেরই উত্তর খুঁজছেন, কেন এই বিদায়? আসলে একটি মানুষের শরীর এবং মনের তো একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। মির্জা ফখরুল অত্যন্ত স্পষ্ট এবং অকপট ভাষায় জানিয়েছেন যে তিনি এখন রীতিমতো ক্লান্ত। তিনি অত্যন্ত আবেগ জড়িত কণ্ঠে বলেছেন, আমি খুবই ক্লান্ত, এনাফ, বহুত বছর হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন রাজনীতি থেকে বিদায় নেয়াই ভালো। তবে তিনি হুট করেই দল ছেড়ে যাচ্ছেন না। একজন দায়িত্বশীল অভিভাবকের মতো তিনি দলকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করে দিয়ে যেতে চান। মূলত চলতি বছরে বিএনপির মেগা কাউন্সিল আয়োজনের বিশাল প্রস্তুতি চলছে। মির্জা ফখরুল জানিয়েছেন আগামী কাউন্সিল পর্যন্ত তিনি দলের দায়িত্ব পালন করবেন। ওই কাউন্সিলে তিনি তার দায়িত্ব নতুন নেতৃত্বের কাছে অত্যন্ত মসৃণভাবে হস্তান্তর করে চিরতরে রাজনীতি থেকে অবসর নিতে চান। এমনকি গত নির্বাচনী প্রচারণাতেও তিনি সাধারণ মানুষকে জানিয়েছিলেন যে এটাই হতে যাচ্ছে তার জীবনের শেষ নির্বাচন। অর্থাৎ এই সিদ্ধান্তটি তার কোনো সাময়িক অভিমান বা হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিন ধরে ভেবেচিন্তে নেওয়া একটি পরিণত সিদ্ধান্ত। একটু অবসর নিতে চাই। বহুত বয়স হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বিদায় বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল অধ্যায়ের সমাপ্তি। তিনি এমন এক সময় রাজনীতি করেছেন যখন দেশের রাজনীতিতে শিষ্টাচার বা ভদ্রতার চরম আকাল চলছিল। প্রতিপক্ষের চরম নোংরা এবং ব্যক্তিগত আক্রমণের জবাবেও তিনি কখনো তার রাজনৈতিক শালীনতা ও ভদ্রতা থেকে এক চুলো সরে আসেননি। তিনি সব সময় যুক্তির ভাষায় কথা বলেছেন, যা তাকে শুধু বিএনপির নয় বরং দলমত নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত করেছে। তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানেই শুধু পেশি শক্তি বা গালাগাল নয়, মেধা আর ভদ্রতা দিয়েও একটি দেশের কোটি কোটি মানুষের হৃদয় জয় করা যায়। বলেছিলেন শেখ হাসিনা, তিনি এখন দেশের সরকার প্রধান। প্রকৃতির বিচার সম্ভবত এমনই। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিবাদ, প্রথমবারেই সরকার প্রধান। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরল এই রেকর্ড একমাত্র জিয়া পুত্রের দখলে। অলিখিত রেকর্ডের সঙ্গে এবার বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তারেক রহমান। বুধবার বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত 2026 সালের এই তালিকায় উঠে এসেছে এই তথ্য। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক চার্লি ক্যাম্পেল, যেখানে উল্লেখ করা হয় মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান লন্ডনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় নেতায় পরিণত হন তিনি, আর 17 বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে মাত্র 2 মাসের মধ্যেই সিংহাসন অর্জন। প্রভাবশালী 100 জনের মধ্যে রাজনীতিবিদের সংখ্যা 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আছেন এই তালিকায়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো তারেক রহমান সহ দক্ষিণ এশিয়ার রাজনীতিবিদ রয়েছেন 2 জন। তবে দ্বিতীয় ব্যক্তি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, বরং সদ্য ক্ষমতায় আসা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। টাইম ম্যাগাজিন লিখেছে দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগের কারণে তারেক রহমানের হানিমুন পিরিয়ড সংক্ষিপ্ত হতে পারে। মামলাগুলো ইতোমধ্যেই আদালত খারিজ করে দিয়েছে। তবে দীর্ঘ সময় নির্বাচনে কাটানোর পর এসব নিয়ে মাথা ঘামাতে চান না বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রশ্নের উত্তরটা আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। রিগার্ডলেস, সরকারের পক্ষ থেকে, তারেক সাহেবের পক্ষ থেকে, তারেক ভাইয়ার পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, এবং তার বিভিন্ন মন্ত্রী মিনিস্টার নেতারা বলছে বিএনপির, যে বাংলাদেশে তেলের কোনো সমস্যা নেই, বাংলাদেশে এনার্জির কোনো ক্রাইসিস নেই, বাংলাদেশে বিদ্যুতের কোনো সমস্যা নেই। রিয়েলিস্টিকলি 12 ঘন্টাও কারেন্ট থাকছে না এরকমও জায়গা আছে। 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে, 3-4-5 ঘন্টা লোডশেডিং, এটা কোনো এটা একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। আমি এমনি বলছি না। কিছুদিন আগে আমার ফেসবুকের পেজে, এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুকের পেজে একটা সার্ভে করা হয়েছিল যে কার বাসায় কোন এলাকায় কতক্ষণ কারেন্ট থাকে না। সেখানে অন অ্যান অ্যাভারেজ হাজার অ্যাকচুয়ালি লক্ষ মানুষ ভোট দিয়েছে যে বেশিরভাগ সময় তাদের 5 থেকে 7 ঘন্টার বেশি কারেন্ট থাকে না। দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড দেন দ্য সেকেন্ড, থার্ড, ফোর্থ 12 ঘন্টারও বেশি। সো এমনও অনেক গ্রাম আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে, সেখানে কারেন্ট থাকে না 12 ঘন্টারও বেশি। এদিকে সরকারের মন্ত্রীরা বলছে বাংলাদেশে কোনো বিদ্যুতের সমস্যা নেই। এই পুরো জিনিসগুলি আমার কাছে খালি ডেজাভু টাইপের একটা সিচুয়েশন আর কি। কোথায় জানি দেখেছিলাম এই সমস্যাগুলি, কখন জানি শুনেছিলাম। বিএনপি যখন একবার ক্ষমতায় ছিল তখন আমরা অতটা ছোটও ছিলাম না। উই ওয়ার 17 বছর আগে, বয়স অনেক হয়ে গেছিল অলরেডি, এখন তো অনেক বয়স হয়ে গেছে। সো তখন আমরা চাক্ষুষ দেখেছিলাম আর কি বাংলাদেশে বিদ্যুতের অবস্থা কী ছিল 17 বছর বা 20 বছর আগে, যখন তারেক জিয়া বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে বলতেন যে সন্ধ্যার সময় মার্কেট খোলা রাখতে পারবে না, এই পারবে না, সেই পারবে না, একসাথে এত জায়গায় কারেন্ট দিতে পারবো না, এই সমস্ত গল্পগুলি যখন ভাবছিলেন আর কি। সে সময় ঠিক একই অবস্থায় ছিল।
10 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা কারেন্ট থাকতো না, পানি থাকতো না, গ্যাস থাকতো না। আই মিন তখন কোনো যুদ্ধ পরিস্থিতি ছিল কিনা আমার মনে নেই, আই ডোন্ট থিঙ্ক সো। বাংলাদেশে এমনিতেই অকেজো ছিল, কোনো ধরনের বিদ্যুতের প্রোডাকশন ছিল না। কিন্তু এখন এসে কেন বিদ্যুৎ থাকছে না? মিসম্যানেজমেন্টের কারণে। কারণ সভানেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনি এবং আওয়ামী লীগ বাংলাদেশে বিদ্যুতের ভালো স্ট্রাকচার করে গেছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে শুরু করে সবই করে গেছে, এগুলি চালু হওয়ার কথা ছিল। এবং এগুলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছাড়াও বাংলাদেশে মোটামুটি অনেক নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র